উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ 2026 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতি। বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রায় 2 যুগ পর আবারও আরিচা কাজির হাট রুটে ফেরি চলাচল শুরু। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সদর দফতরে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির 5 দিনব্যাপী বৈঠকের সমাপনী দিনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ করা হয়। এর ফলে 2026 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাবে। এলডিসি থেকে উত্তরণের বিষয়ে আজ বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির বৈঠকের সমাপনী দিন ছিল শুক্রবার। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর বর্তমান অবস্থান নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। জানানো হয় মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এ 3টে সূচকে শর্ত অনুযায়ী উন্নতি করায় জাতিসংঘের সুপারিশ পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। যদিও চূড়ান্ত স্বীকৃতি পেতে কয়েক বছর লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিশ্বের 46টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। 1975 সাল থেকে এ তালিকায় ছিল বাংলাদেশ। 2018 সালে প্রথম এবং শুক্রবার কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ত্রিবার্ষিকীয় সম্মেলনে চূড়ান্ত সুপারিশ পাওয়ার মাধ্যমে বাংলাদেশ কার্যত উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করল বলে মত সংশ্লিষ্টদের। জন্মের 50 বছরের মধ্যেই দুর্বার গতি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্রতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রেই বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল সহ বড় বড় মেগা প্রকল্পগুলো। 80-র দশকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করে পৌঁছে গেল উন্নয়নশীলের কাতারে। এজন্য পেরোতে হয়েছে বন্ধুর পথ। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1,827। মানব সম্পদ সূচকে বাংলাদেশের পয়েন্ট 75.30, কিন্তু উন্নয়নশীল হতে প্রয়োজন ছিল আরও কম 66। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের বাংলাদেশের অর্জন 25.20 পয়েন্ট। বলা যায় সব মানদণ্ডে গতিশীল বাংলাদেশ। আর এসব পর্যালোচনা শেষে ইউএনসিপিডির সভায় বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ আসে। কাজী ইফতেখার শুভ, সময় সংবাদ। 2 দশকেরও বেশি সময় পর আজ আবারও চালু হলো আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। এই মুহূর্তে কাজির ঘাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ জেনিফার, আসলে নতুন একটি অধ্যায় এই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের আবারও আজ রচিত হলো এবং ঠিক এখনই অর্থাৎ কয়েক সেকেন্ড আগেই কিন্তু আরিচা থেকে ছেড়ে আসা যে ফেরি সেটি কিন্তু পাবনার কাজিরহাটে এসে পৌঁছেছে এবং এই ফেরিটি এসে এখানে পৌঁছাতে সময় লেগেছে 1.5 ঘন্টা মতো এবং সেটি কিন্তু এস্টিমেট টাইমও ছিল। আমাদেরকে বলা হয়েছিল যে আরিচা থেকে কাজিরহাট একটি ফেরি আসতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আবার যখন কাজিরহাট থেকে ফেরিটি যাবে আরিচা তখন সময় লাগবে কিছুটা কম, 20 মিনিট কম, 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো এই যে আজকে খুশির বা এই যে আনন্দ এলাকার মানুষরা আপনি দেখছেন যে পুরো এই কাজিরহাট জুড়ে কিন্তু শত শত মানুষ কিন্তু হাজির হয়েছেন আজকের এই দিনটি তারা উদযাপন করবার জন্য। কারণ এটি কিন্তু দীর্ঘদিনের তাদের একটি স্বপ্ন ছিল। কারণ 1998 সালে যখন যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু চালু হলো এরপর থেকেই কিন্তু এই ফেরিটির যে প্রয়োজনীয়তা তখন কিন্তু কিছুটা কমে যাওয়ার কারণে এবং নাব্য সংকট থাকবার কারণে 2002 সালে আরিচা কাজিরহাট ফেরিটি বন্ধ করে নিয়ে যাওয়া হলো পাটুরিয়া যে দৌলদিয়া ওই পাড়ে নিয়ে যাওয়া হলো এবং এরপরেই কিন্তু সেই 2002 সালের পর থেকে কিন্তু এই রুটটি বন্ধ ছিল। 2021 সাল অর্থাৎ ঠিক একদম 20 বছর পর এসে এই ফেরি রুটটি আবারও চালু হলো
এর মাধ্যমে বেশ কিছু কিন্তু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এই এলাকার মানুষ। আমি যদি আপনাকে একটু বলি, এখন ঢাকা থেকে পাবনা, সিরাজগঞ্জ কিংবা বগুড়া বা রাজশাহী, ঈশ্বরদী এসব এলাকায় যেতে সময় লাগে 7 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত। কিন্তু এই রুটটি চালু হওয়ার কারণে বিশেষ করে পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ এই জায়গাটিতে আসতে সময় লাগবে ঢাকা থেকে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ ঢাকা থেকে আরিচা ঘাটে আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, এই রুটটি পার হতে 1.5 ঘন্টা, এরপর তো আপনি পাবনা চলেই আসলেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে মানুষের কিন্তু যাতায়াত ব্যবস্থার যে সময় অনেকখানি বাঁচবে। বিশেষ করে ঢাকা বগুড়ার যে রুটটি রয়েছে মহাসড়ক, টাঙ্গাইল কিংবা এলেঙ্গা কিংবা যমুনা নদীর উপর যে বঙ্গবন্ধু সেতু রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘ যানজট লেগে থাকে। তো এই ফেরি রুটটি চালু হবার কারণে এখানে কিন্তু যানজট কমে আসবে। বিশেষ করে বলা হয়েছে এই ফেরিতে পণ্যবাহী যানবাহনকে গুরুত্ব দেওয়া হবে। যারা যাত্রীবাহী যানবাহনগুলো মূলত সড়কে চলবার জন্য তারা অনুরোধ করবেন। এর কারণে একদিকে যেমন সময় কমবে, পাশাপাশি কিন্তু পাবনা বা সিরাজগঞ্জ তথা পুরো উত্তরাঞ্চলের যে 28টি জেলা রয়েছে এই এলাকার কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি পরিবর্তন হয়ে এখানকার কিন্তু অর্থনীতি অনেক বেশি সচল হবে, শক্তিশালী হবে। আমি সর্বশেষ আপনাকে জানাবো এই রুটটির দূরত্ব হলো আরিচা থেকে কাজিরহাট পর্যন্ত 14 কিলোমিটার। তা আমার কাছে এই ছিল সবশেষ। জেনিফার। কাজিরহাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় 4 লেনের মহাসড়কের পাশাপাশি তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এর মাধ্যমে সহজে রাস্তা পরিবর্তন করতে পারবে এই পথে চলাচলকারী যানবাহন। সংশ্লিষ্টরা বলছেন এতে মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তির পাশাপাশি কমে আসবে সড়ক দুর্ঘটনা। 3 বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের 27টি জেলার যানবাহন চলাচল করে, ফলে প্রায় ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। এই দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশ থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ শুরু করেছে। 4 লেনের মহাসড়কের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই হাটিকুমরুল গোল চত্বর এলাকায় নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোল চত্বরের 1 কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো। আধুনিক নির্মাণশৈলীতে থাকছে নানা সুযোগ সুবিধা, থাকছে গাড়ি পার্কিং সুবিধা সহ চালকদের বিশ্রামাগার, পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার ও ওয়াকওয়ে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে বলে মনে করছেন চালক ও যাত্রীরা। মনে করলে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বসে থাকা লাগে, 10 মিনিটের রাস্তা 5 মিনিটের রাস্তা। অনেক জ্যাম থাকে, যাত্রীটা অনেক ভোগান্তিতে পড়ে। এটা যদি 4 লেন হয় তাহলে গাড়ির যানজটও হবে না এবং সহজে গাড়িগুলো ওভারটেক করতে পারবে। আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড। এতে খুশি স্থানীয়ভাবে চলাচলকারী পরিবহনের চালকেরা। ছোট গাড়ি মহাসড়কে উঠতে দেয় না, আবার বাইপাস রাস্তা হলে আমাদের চলাচল একটু সুবিধা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থায় গতি আসবে বলে মনে করেন বাস মালিক সমিতির নেতা। যোগাযোগ ব্যবস্থা আমাদের মান বেড়ে যাবে, পাশাপাশি দুইটাই যে ঈদ আছে সেই ঈদে দেখা যায় আমাদের যানজট হয় সেটার থেকে আমাদের সাধারণ জনগণ মুক্ত হবে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে আর্থসামাজিক উন্নয়ন বলে জানান প্রকল্প পরিচালক। এই টোটাল ট্রাফিক সিস্টেমটাকে আনইন্টারাপ্টেড রাখতে চাই, যাতে কোথাও কোনো গাড়িকে থেমে থাকতে না হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। 2024 সালের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে দলটির অফিসের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর KD ঘোষ রোড এলাকায় আছে রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল। জেনিফার, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির খুলনার মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজকে দুপুর 2:30 থেকে। সেই অনুমতি না পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে খুলনার KD ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন
বিএনপির মহানগর সভাপতি নুসরাত মঞ্জু সহ এখানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, শফিকুল আলম মনা সহ বেশ কিছু নেতৃবৃন্দ। এছাড়া কেন্দ্র থেকে ব্যারিস্টার শাহজাহান ওমর সহ আরও কিছু নেতৃবৃন্দ আমরা দেখেছি এখানে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে অনুমতি না মেলায় হাদিস পার্কে অনুমতি না মেলায় বিএনপির কর্মসূচি এখন দলীয় কার্যালয়ের সামনে করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানেও পুলিশের এখনো অনুমতি মেলেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি এবং পুলিশ মোতায়েন রয়েছে এখানে, এবং এখানে বিপুল সংখ্যক পুলিশ আমরা দেখতে পাচ্ছি যারা আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় সেই বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। এবং এছাড়া অপরদিকে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা প্লাকার্ড হাতে তারা দাঁড়িয়ে আছে এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী খুলনায় আজকে এই মহাসমাবেশ হওয়ার কথা, এবং এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে দলীয় কার্যালয়ের সামনে, এবং পুলিশের কিন্তু নিরাপত্তা চতুর্দিকে কিন্তু একটি নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের জল কামানো এখানে প্রস্তুত রয়েছে। তো আমরা সকাল থেকে 10টা থেকে বিএনপি নেতাকর্মীরা চেষ্টা করেছিল এখানে একটি মঞ্চ তৈরি করার জন্য, পুলিশের বাধার মুখে কিন্তু তারা করতে পারেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা সমাবেশ সফল যে কোনো মূল্যে সফল করবেন তারা এই প্রত্যয় ব্যক্ত করছেন। এবং পাশাপাশি একটা বিষয় বলে রাখি, এই সমাবেশের কে কেন্দ্র করে কিন্তু খুলনায় আজকে কিন্তু কোনো পরিবহন চলাচল করছে না। খুলনা থেকে 18টি রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এর কারণ হিসেবে শ্রমিক নেতৃবৃন্দ বলছেন তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কর্মবিরতি পালন করছে। অপরদিকে বিএনপি নেতারা যেটি বলছেন যে তাদের সমাবেশ বানচাল করতে তারা পরিকল্পিতভাবে এই পরিবহনগুলো বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহাসমাবেশের সর্বশেষ খবর। খুলনা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। অন্তত 40টি প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ঋণ নিয়ে লোপাট করেছেন পিকে হালদার। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এই কোম্পানিগুলোর বেশিরভাগই ভুয়া। বিএফআইইউর প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর নামে মঞ্জুরিকৃত ঋণের থেকেও বেশি টাকা তুলে লোপাটের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও এতে জড়িত। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2020 সালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন বলছে, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় বাড়ির নামে 3 কোটি টাকা গৃহঋণ নিলেও কোথায় বাড়ি করবেন তা উল্লেখ করেননি পিকে হালদার। লিজিং কোম্পানির নামে এই ঋণের অর্থ সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে ইস্যু না করে পিকে হালদার তার ব্যক্তিগত হিসেবে 5,68,81,286 টাকা ছাড় করে নেন, যেখানে বাংলাদেশ ব্যাংকের চেক ব্যবহার করা হয়। ইস্যু করা হয় ব্যাংক এশিয়ায়, অর্থ স্থানান্তরিত হয় পিকে হালদারের হিসেবে, যে হিসেব থেকে পরবর্তীতে 6.5 কোটি টাকা সরিয়ে নেওয়া হয় পিকের মা লীলাবতী হালদারের হিসেবে। একইভাবে আত্মীয় স্বজন ও পরিচিতদের নামে একাধিক ভুয়া কোম্পানি খোলেন পিকে হালদার। এমন অন্তত 40টি প্রতিষ্ঠান ও পক্ষের উল্লেখ রয়েছে বিএফইইউর গোয়েন্দা প্রতিবেদনে, যেখানে বেশিরভাগই ভুয়া। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 121.63 কোটি টাকা ঋণ নেওয়া প্রতিষ্ঠানটি 2016 সালে পিকের ব্যাংক এশিয়ার ব্যক্তিগত হিসেবে 1 কোটি টাকা স্থানান্তর করে। এসব ভুয়া কোম্পানির নামে কিভাবে ঋণ ছাড় দেওয়া হলো তা খুঁজতে গিয়ে নাম আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা। শুধুমাত্র পিকে হালদারের কোম্পানি নয়, এরকম দেখা যাবে যে আরো অনেক বড় বড় কোম্পানির ক্ষেত্রে এই বড় বড় ঋণ প্রস্তাবে অনেক রকমের অনিয়মের ঘটনা ঘটছে, যেগুলো আসলে সঠিক তদন্ত যদি হয় এবং বাংলাদেশ ব্যাংক যদি জোরে সোরে এই বিষয়ে তদন্তে নামে তাহলে এই প্রমাণ পাওয়া যাবে। দুদক আইনজীবী জানান, দুদকের অনুসন্ধানে ভুয়া কোম্পানির সংখ্যা আরো বাড়বে। কাগজপত্র মনে হচ্ছে অনেকগুলো কোম্পানি ভুয়া, এবং কোম্পানি যেগুলো ভুয়া আমাদের কাছে মনে হচ্ছে হয়তো বা তার সংখ্যাও বাড়তে পারে। এছাড়া দুদকের অনুসন্ধান পিকে হালদারের 10,000 কোটি টাকা অর্থ লোপাট দিয়ে শুরু হলেও এই অঙ্ক আরো বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আবারও সচিন লারাদের বিপক্ষে খেলবেন সুজন রফিকরা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ লিজেন্ড দল। খালবিল, নদী নালা, আবাদি জমি সবই গ্রাস করেছে বালু খেকোড়া। তাদের থাবা থেকে বাদ পড়েনি ঢাকা রংপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ কাটাখালী ব্রিজ এলাকাও। ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে চরম ঝুঁকিতে গ্রামের পর গ্রাম আর কৃষি জমি। রাতের বেলা বালু তোলা হয় বলে দায় সারা বক্তব্য প্রশাসনের। আতল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী নদী থেকে প্রথমে বালু তোলা হয় ড্রেজার মেশিন দিয়ে। বালু খেকোদের নজর থেকে বাদ পড়েনি নদীর পাড়ের কৃষি জমিও। ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে ঢাকা রংপুর মহাসড়ক ও গোবিন্দগঞ্জের গুরুত্বপূর্ণ কাটাখালী ব্রিজ। এতে ভূমিধস আর বন্যা আতঙ্কে বেশ কয়েকটি গ্রামের মানুষ। যেখান থেকে মাটি উঠতেছে এই নদীটা যদি এদিক দিয়ে ঢোকে আপনার এই ব্রিজ একদম টিকবে না। এই বানটার থেকে এখন এই পাশে যে যতগুলো গ্রাম আছে এই গ্রামগুলো একদম শেষ। এনাদের যদি প্রতিবাদ করতে যাওয়া হয় এনারা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে থানা মিটিয়ে আগের মতো কাজ ফিরে করে। স্থানীয়রা বলছেন প্রভাবশালীরা যুক্ত থাকায় প্রতিবাদ করলেও কানে তুলো এঁটে বসে থাকেন সংশ্লিষ্ট কর্তারা। সময় সংবাদের কাছে পরিচয় গোপন করে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন গোবিন্দগঞ্জের এই বালু খেকো। আপনার কোনো কথা জবাব দিতে পারবো না, কোম্পানির সাথে বলবো। আপনি জবাব দিবেন, কেন দিবেন না? দাঁড়ান। আমরা এখানে মানববন্ধন করেছি গোবিন্দগঞ্জে, পেপার পত্রিকায় সংবাদ হয়েছে, নিউজ হয়েছে, কিন্তু প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেই, মানে চোর পুলিশ খেলা। মহাসড়ক ও কাটাখালী ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রশাসনকে 2 দফায় পত্র দেয় সড়ক ও জনপথ বিভাগ। উপজেলা প্রশাসনের দাবি, অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না বালু খেকোদের। বিভিন্ন জায়গা থেকে বালি উত্তোলন করা হচ্ছে, যে বালি উত্তোলনগুলো করা হলে আমাদের সড়কের এবং সেতুর ক্ষতি সাধন হতে পারে। মোবাইল কোর্ট করার পরে যেগুলো ড্রেজার মেশিন সেগুলো আমরা জব্দ করি অথবা ধ্বংস করি। করার পরে চলে আসার পরে 2 দিন পরেই, ঠিক 2 দিন পরে আবার ওই যে সেম জায়গা থেকে আবার বালু উত্তোলন হয়। অন্যদিকে জেলা প্রশাসকের কাছে আবেদন করেও বালু উত্তোলন বন্ধ হয়নি বলে অভিযোগ করেন সাদুল্লাপুরের একবারপুর ও চণ্ডীপুর গ্রামের মানুষ। জেলার 7টি উপজেলায় অন্তত শতাধিক স্পটে চলছে বালু উত্তোলন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খেলার খবর। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ লিজেন্ড দল। আবারও সচিন, লারা, রোডস, পেড্রো কলিন্সদের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুজন রফিকরা। চ্যারিটি টুর্নামেন্ট হলেও লক্ষ্যটা ইতিবাচক ক্রিকেট খেলার। বিমানবন্দরে ব্যাটপ্যাড নিয়ে হান্নান পাইলটদের ব্যস্ততা। প্রথম দর্শনে এমন দৃশ্যে খটকা লাগতে পারে যে কারোই। এদের হাত ধরেই তো বাংলার ক্রিকেটের উত্থান। খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়েছেন বহু আগেই। তবে কি আবার এই বয়সে অবসর ভেঙে ফিরছেন ক্রিকেটে? উত্তরটা হলো অবসর ভেঙে নয়, তবে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে টাইগারদের সোনালী অতীত। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেলেন নাফিজ, অপিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে ভাজ, টেন্ডুলকার, ইউবরাজ, দিলশান। কিছুটা বিনোদনের খোরাক জোগাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হলেও এতে থাকছে বহু পুরনো দেনা শোধ করার সুযোগ। সব সাবেক প্লেয়ারদের খেলা, তো এটা আলাদা একটা ফ্লেভার। বাংলাদেশ লিজেন্ড বলে আমরা খেলবো, দেশের একটা ব্যাপার আছে, আমরা চেষ্টা করবো যতটুকু ভালো খেলা। সবগুলো ম্যাচই হবে ছত্তিশগড়ের রায়পুরে। সামাজিক দায়বদ্ধতা থেকে ক্রিকেটাররা দিলেন ইতিবাচক বার্তাও। যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে করতেছে, তা মেন জিনিসটা যেন সবচেয়ে বড়, যে আবার এদের সাথে খেলেছি, এদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে, এটি সবচেয়ে বড়। বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটে, রোড অ্যাক্সিডেন্টস হয়, ইন্ডিয়া হচ্ছে এবং ওরা এই উদ্যোগ নিচ্ছে। তো এটাই থাকবে যে যেন আমরা সাবধানে গাড়ি চালাই, সাবধানে রাস্তা পার হয়ে। আগামী 5 মার্চ ইন্ডিয়ান লেজেন্ডদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলার লেজেন্ডরা। 6 দলের এই টুর্নামেন্টের ফাইনাল 21 মার্চ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ 2026 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতি। বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। প্রায় 2 যুগ পর আবারও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।